প্রস্থকে 3 গুণ আর দৈর্ঘ্যকে 1/4 করি, তখন আয়তক্ষেত্রটা কনভার্ট হয়ে যায় একটা বর্গক্ষেত্রে। আমি বলতে বর্গের পরিসীমা কত, এই কোশ্চেনগুলো একটু চিন্তা করো, নর্মালি চিন্তা করো। ধরো আমরা ধরলাম আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ যদি y হয়, তাহলে এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 26 দিয়ে দিল, যে সেটা কেমন হয়? তাহলে আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করা 2 দ্বারা গুণ করলে কি চলে আসে? পরিসীমা চলে আসে, রাইট? তাহলে আমাদের একটা সমীকরণ হয়ে গেল এখানের মধ্যে, x + y = 13। একটা সমীকরণ আমরা ফরমেশন করলাম। এখন সেকেন্ড ক্রাইটেরিয়াতে আসো, বলছে প্রস্থকে যদি 3 গুণ করি, তো প্রস্থ y কে 3 গুণ করো, 3y হয়ে গেল। দৈর্ঘ্যকে যদি 1/4 করো, তাহলে দৈর্ঘ্যকে তুমি 1/4 করলা, করলে এটা একটা বর্গ হয়ে যায়। বর্গ হলে দৈর্ঘ্য প্রস্থ সমান কি হবে বলো তো? দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে সম্পর্ক কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে রিলেশনশিপ কি হবে? ইকুয়াল হবে, রাইট? এটা হচ্ছে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি এখন ওয়াই এর মানটা এখানে এই সমীকরণে বসে দিবা, হ্যাঁ? পারবা না এখন? তাহলে ওয়াই সমান কত হবে আমার এখানের মধ্যে? আমার এখানে ওয়াই সমান হবে x/12, হ্যাঁ? x/12 হলো ওয়াই সমান। ওয়াই এর মানটা এখানে বসে দাও, বসায়া দুই পক্ষ তুমি হচ্ছে হিসাব নিকাশ করবে, হিসাব নিকাশ করলে তোমার x এবং y এর মান আসবে। কত আসে ওয়াই মান? x এর মান কত আসে? 12 আসে। x এর মান আসছে 12 রাফাতে। ওকে, x এর মান 12 আসছে। আর অন্যদের y এর মান x/12 বসাই দাও না, x + x/12 = 13। সমীকরণ হবে তখন তোমার x + x/12 আসবে 13। তুমি লসাগু করো 12, তাহলে 12x যোগ x = 13। তার মানে কোন গুণ করলে 13x = 13 × 12, হ্যাঁ? তাহলে ওই পক্ষে 13 দ্বারা কাটাকাটি গেলে x থাকলো আর 12। ওকে, ভুল হয়েছে? কি ভুল হয়েছে? 12তে আসছে, ঠিক আছে। তাহলে x = 12, x = 12 আসলে আমরা এখান থেকে y কত পাই? y কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি, রাইট? কারণ 3y = 12/4 মানে 3, y সমান 1। তাহলে আমরা x সমান পাচ্ছি 12, x সমান পাচ্ছি আমরা 12, y সমান পাচ্ছি আমরা 1। ওকে, x এর মান আমরা বের করে ফেললাম। না, আমাদের দেখি কোশ্চেন কি বলছে। কোশ্চেন বলছে আমাদের যেই আয়তাকার ক্ষেত্রে প্রস্থকে 3 গুণ দৈর্ঘ্যকে 1/4 করলে এবং এটাকে একটা বর্গে রূপান্তরিত করলে, হ্যাঁ, বর্গের পরিসীমাটা কত হবে? সো তাহলে আমাদের নতুন যে আমাদের, তাহলে আমরা এই যে আয়তাকার ক্ষেত্রটা আমরা যে বের করলাম এখন, যার দৈর্ঘ্য হচ্ছে কত? 12, প্রস্থ হচ্ছে 1। আমরা কি করলাম? তার নতুন যে বর্গটা হবে, তাহলে সেই বর্গের মধ্যে কি কি করা হয়েছে? এই প্রস্থকে করা হয়েছে 3 গুণ, সো 3, আর দৈর্ঘ্যকে করা হয়েছে 1/4। 12কে 1/4 করলে কত? তাও তো কত? 3। তার ক্ষেত্রফল কত আসে? কত আসছে? 3 × 3, হ্যাঁ, তার মানে হচ্ছে 9। চাষে বছর পরিসীমা চাইছে, তো পরিসীমা কত আসবে তাহলে? বর্গের এক বাহু দৈর্ঘ্য 3 হলে পরিসীমা কত? 4 × 12, 12 হবে তার পরিসীমা। না, যেমন 36 না, পরিসীমা চাইছে বর্গের। এক বাহু যদি 3 হয়, তাহলে পরিসীমা 4 গুণ। বুঝতে পারছো সবাই? বুঝে গেছে? আচ্ছা, তো এগুলো আসলে প্র্যাকটিস করে করে তুমি হিসাব না, চেষ্টা করবা ইকুয়েশনটা প্রপারলি ফর্ম করতে পারো কিনা, যে সূত্র যে শর্তগুলো যেটা বলছে সেই শর্তগুলো বসা বসা তুমি এটাকে সমীকরণে ফেলতে পারো কিনা। তো সমীকরণে যদি ফেলতে পারো, বাকি হিসাব তো তুমি বীজগণিতের তুমি এগুলো পড়ছো, সমীকরণ কেমন সলভ করে, অপনয়ন, প্রতিস্থাপন, বিভিন্ন পদ্ধতিতে আমরা একটা সমীকরণকে সলভ করতে পারি। সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সমীকরণটা প্রপারলি ফর্ম করতে পারো কিনা। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা সমীকরণটা ফর্ম করা প্রপারলি, হ্যাঁ? আমি আয়তাকার ক্ষেত্রে এখানের মধ্যে আর যাচ্ছি না আয়তাকার কথাবার্তা নিয়ে। সবগুলো কাইন্ড অফ সেম। 12 নম্বর অঙ্ক যেমন বলছে একটা আয়তাকার কক্ষের দৈর্ঘ্য প্রস্থে 1.5 গুণ, হ্যাঁ? তো দৈর্ঘ্য যেটা আছে এই দৈর্ঘ্যটা প্রস্থে 1.5 গুণ। তাহলে প্রস্থ যদি আমরা x ধরি, দৈর্ঘ্য হচ্ছে 1.5x, হ্যাঁ? তাহলে দৈর্ঘ্যের প্রস্থ ধরলাম।
বুঝছো, কক্ষের ক্ষেত্রফলটা 216। তার মানে আমরা এ হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এ হচ্ছে আমাদের প্রস্থ, দুটো গুণ করলে হবে 216। 216। এখন 1.5 এবং x গুণ করলে কত, 1.5 x স্কয়ার ইকুয়াল টু 216। তাহলে এখান থেকে x স্কয়ার মান বের করবে, পর x এর মান বের করবা। x এর মান বের করলে তুমি দৈর্ঘ্য প্রস্থ দুটো পেয়ে যাবা, বাকি যেটা বের করতে বললে সেটা বের করবা। আয়তাকার ক্ষেত্রের ব্যাপারে কনফিডেন্স কার কার গ্রো করছে বলো, কে কনফিডেন্ট যে পারবো, আয়তাকার পারবো? আয়তাকার কে কে পারবে? আয়তাকার তাসমিয়া পারবে, ওকে, জোবাইদা পারবে, রবিউল, সিরাজ, তাইরা, তাসলিমা পারবা, ওকে। এনিয়াল তুই পারবা? এনিয়াল ভয় পেছো? আর একটু মানে চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে। নিহাল খুবই সুন্দর একটা কথা বলছো, চেষ্টা করতে হবে। যে কারণ সমীকরণ তো তোমার তুমি এখানে ইনফরমেশন করলা, পরীক্ষায় তো সেম অঙ্ক আসবে না কখনো, তাই না? পরীক্ষা আসবে ডিফারেন্ট আরেকটা অঙ্ক। তার মানে তোমাকে এই চেষ্টার মাধ্যমে তুমি হচ্ছে ওই অঙ্কটা পরীক্ষা হলে সলভ করতে পারবা। হ্যাঁ, যে জিনিসটা প্রবলেম ধরতে পারো কিনা। যেমন দেখো, বাংলাদেশ ব্যাংকের এসিস্ট্যান্ট ডিরেক্টর 2004 সালে আসছে, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে দ্বিগুণ। তার মানে আমরা যদি প্রস্থ যদি ধরি x, দৈর্ঘ্য হচ্ছে 2x, যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ও বলছে দেখো, প্রস্থ এ হইলে কর্ণ দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা এক্স ধরি, সমস্যা নাই। তো ধরো দৈর্ঘ্য যদি 2x হয়, প্রস্থ যদি x হয়, কর্ণ কত হবে? আমরা জানি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তো কি দাঁড়ালো? √, এখানে আমাদের দাঁড়ালো 4x স্কয়ার আর x স্কয়ার, √5x স্কয়ার। ঠিক আছে, তার মানে √5x। আশা করি পারা যাবে। আমরা এখন একটু আচ্ছা, একটু পুকুর, আমরা একটু পুকুর বানাই, পুকুর খনন করি। পুকুর খনন করব। তো এই ক্ষেত্রে তুমি যে কোনটাতে কোনটা বিয়োগ করতেছো, এই জিনিসগুলো কি ইম্পর্টেন্ট, যে পার কই থাকে। তুমি যদি পুকুরের ভিতরে ধরো, এই হলো পুকুর তোমার, হ্যাঁ, হচ্ছে তোমার পুকুর, তাহলে এই বাইরে যেটা থাকে এইটা হলো পার। তোমাকে পার কোনটা, পুকুর কোনটা, হ্যাঁ, জিনিসপত্র এই যে বাইরে যেটা থাকে এটা হলো পার। তাহলে বলছে পারশো পুকুরের দৈর্ঘ্য 70। তার মানে এই যে এই পুরোটা হলো 70। এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। হ্যাঁ, পুকুরটা জমি নাই আমাদের, আচ্ছা, তোমার পুকুর কাটা জমি নাই, আমার তো টোটালি নাই, পুকুর কাটা না, থাকারই নাই। এটা পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য 70, আর প্রস্থ হচ্ছে 60। এর প্রস্থ হচ্ছে 60। ওকে, তো বলছে এখানের মধ্যে আমাদের পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4। তার মানে এই যে এই এতটুকু হচ্ছে, এই যে পাড়টা হলো 4, এই পাড়টা 4, এই যে পার হচ্ছে 4, হ্যাঁ, এই পার হচ্ছে 4, এ হচ্ছে 4। পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যেখানের মধ্যে তোমার সরকার খুব ধনী, হ্যাঁ, জনগণ হচ্ছে খুব গরিব। ধরো সৌদি আরব, হ্যাঁ, সৌদি আরব কিন্তু তোমার সরকার অনেক ধনী, জনগণ কিন্তু অত টাকা পয়সা নাই। সৌদি আরবে বহুত ছেলেপেলে আছে টাকার অভাবে বিয়ে করতে পারে না, কারণ ওইখানে তোমার হচ্ছে দেড় মোহর আগে পে করতে হয়। তো টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না অনেক লোক আছে সৌদি আরব, বাট ওদের সরকার কি অনেক 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 ধনী, ব্যাপক ধনী ওদের সরকার। এরকম বেশি অনেক দেশ আছে সরকার খুবই ধনী, জনগণ কিন্তু গরিব। আমাদের দেশও যেরকম তোমার সরকার খুব ধনী, মানে তোমার আমলারা ধনী, অনেক সরকার ধনী, সবাই ধনী, কিন্তু জনগণ কিন্তু আবার হচ্ছে গরিব। তুমি একটা দেশের তুমি মাথা পিছু আয় দেখে আসলে তুমি জাজ করতে পারবে না। মিডল ইস্টের তো ম্যাক্সিমাম দেশের মানুষ খুবই গরিব, কারণ তেল যে কূপগুলো, তেল কূপের মালিক কে? গভর্নমেন্ট। তেল কূপের মালিক তো আর জনগণ না, তাই না? মিডল ইস্টের ম্যাক্সিমাম দেশে তোমার জনগণ হচ্ছে তোমার খুব একটা পয়সা না, সরকার ব্যাপক পয়সা, তাই না? আমাদের ফ্যামিলি সিস্টেমে তোমার আব্বা আমাদেরও পয়সা হতে পারে, সো দ্যাট ডাজন্ট মিন তুমি অনেক পয়সা, কারণ তোমার আব্বা মা থাকলে যে সেটা তুমি সেটা ইউটিলাইজ করতে পারো সবসময়, এটা ট্রু না, তাই না? সবসময় তুমি ইউটিলাইজ করতে পারবে না, এবং সেটা আসলে তোমার না। যে বয়সে তুমি সেটা ওন করবা, সেই বয়সে তোমার তখন ওগুলা তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো দরকারই নেই এগুলো কোনো, তাই না? ধরো তুমি বুড়ো হয়ে গেছো, তুমি তখন তুমি কিছু তোমার উত্তরাধিকার সূত্রে তুমি কি জিনিসপত্র পাইছো, বুড়া লোক, তুমি এগুলো কি করবা? তুমি এগুলো ইনভেস্ট করবা কোথায়? আর তোমার জীবন তো শেষ হয়ে গেছে, তুমি তুমি এগুলো আর কি করবা? কোনো লাভ নাই। এটা হচ্ছে আমাদের দেশের নির্মম বাস্তবতা। তুমি যে নিজে কিছু করতে চাও, তোমাকে নিজেকে তোমাকে উম, কিছু ইয়া করতে হবে, তোমার নিজে ইনভেস্ট করার মতো কিছু তোমাকে জোগাড় করতে হবে তোমার। হ্যাঁ, আব্বা মা থাকতে পারে, সেটা খুব তোমার খুব একটা কাজ আসবে না। আচ্ছা, তো এখন আসো, স্যার ভাই ক্লাসে আছেন? স্যারা বলছিল এই কোয়েশ্চেন গুলো ওনার ফর্ম করতে খুব সমস্যা। এখন আমাকে তোমরা সবাই কমেন্টে লিখো। দেখ, আমি কিন্তু ফিগারটা সুন্দর করে আগে বলছি, হ্যাঁ স্যার ভাই, ফিগারটা বোঝা গেছে? ফিগারটা বোঝা গেছে কিনা? এই যে
দেখেন কালকে কিন্তু হলো বাগানটা ভিতরে ছিল, যে বাগানটা ছিল ভিতরে, বাগানের রাস্তা ছিল বাইরে। হ্যাঁ, এই যে ভিতরটা দিয়ে দিছিল, যে বাগানটা দিছিল, কিন্তু আজকে দিছে কি, যে পার্শ্ব পুকুরটা দিছে। হ্যাঁ, তাইলে পরে আমরা এই যে পার ছাড়া পুকুরের দৈর্ঘ্যটা কত আজকে এটা বের করি একটু। যে পার ছাড়া ভিতরেরটা কত হবে তাইলে? বাইরেরটা 70, এই যে এইটা 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 এটা পুরোটা হলো 70, রাইট। তো আমাদের যেহেতু বাইরেরটা হলো 70, তার মানে পার ছাড়া যদি ধরি তাহলে এই দিক দিয়ে আমাদের 4 চলে যাবে, এই দিক দিয়ে আমাদের কি 4 কাটা যাবে, এদিক দিয়ে 4 বাদ, এদিক দিয়ে 4 বাদ, তাহলে থাকবে 62। তাহলে পার ছাড়া আমরা যদি বিস্তার হিসাব করি, এইটা পুরোটা হচ্ছে 60, এটা পার সহ। তার পার যদি বাদ দিই তাহলে এই দিক দিয়ে, এই যে এখান দিয়ে এখান দিয়ে 4 বাদ যাবে, এই যে এখান দিয়ে এই 4 বাদ যাবে, দুই দিক দিয়ে 4 বাদ যাবে। 60 থেকে আমরা দুই দিকে আমাদের 4 বাদ যাবে, তাহলে থাকবে আর 52। তাহলে এই 62 আর 52 যদি গুণ দেই তাহলে পার ছাড়া ক্ষেত্রফলটা আমাদের বের হবে, আর 60 আর 70 গুণ দিলে পার সহ বের হবে। এখান থেকে আমরা বিয়োগ করলে পারের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা বলছিলাম সামান্তরিকের দুটো সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 180। এরকম টুকটাক জিনিসপত্র, ছোটখাটো জিনিসপত্র অত্যন্ত ইম্পর্টেন্ট প্রিলির জন্য। হ্যাঁ, শুধু প্রিলি না, ব্যাংক বা অন্যান্য পরীক্ষার যেগুলো এমসিকিউ নির্ভর পরীক্ষা, সেখানে এক লাইন মার্কার যে তথ্যগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে সামান্তরিকের দুটো সন্নিহিত কোণের সমষ্টি একটা যদি 115 হয় তাহলে অপরটা কত। আমরা জানি সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাইলে একজন 115 হলে একজন হচ্ছে 65। এরকম ছোটখাটো যে লাইনগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা আসি, আমরা আয়তাকার ক্ষেত্র শেষ করলাম। আয়তাকার ক্ষেত্রে আয়তের যে আত্মীয় সামান্তরিকের কাছে আমরা একটু চলে যাই। তো আমি কমন কয়েকটা অঙ্ক করবো, সেটা অ্যাপ্লাই করে আমরা যাতে বাকি সবগুলো করতে পারি। তো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 120। সো এটা একটা সামান্তরিক, তার ক্ষেত্রফল বলছে 120। আর তার একটা, সো আমরা পুরো সামান্তরিকটা আঁকি। সো দিস ইজ আমাদের সামান্তরিক, পুরো ক্ষেত্রফলটা বলছে 120, আর কর্ণ বলছে শুধু 20। এই দিস ইজ কর্ণ, কর্ণ বলছে তার 20। তাহলে বলছে যে কর্ণটার বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। আমরা জানি একটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য, তার কর্ণের দৈর্ঘ্য ইনটু বিপরীত শীর্ষবিন্দু থেকে সে কর্ণের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে লম্ব কত হবে, সবাই একটু কমেন্ট করি। কর্ণ যদি 20 হয় লম্ব কত? 6। এরকম জিনিসপত্র আমরা কিন্তু মুখোমুখি করতে পারবো। এখন মুখোমুখি কে করতে পারবে? যার সূত্রটা মনে আছে, যার সূত্র মনে আছে সে করতে পারবে। এখানে সূত্র ভুলে গেলে আমরা এখানে কোনোভাবে মিলাইতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে জ্যামিতি প্র্যাকটিস করার সময় তোমরা যেটা করবো, আগে একটু সময় নিয়ে, যে আজকে ক্লাস না আমি একটু প্রথম 45 মিনিটে চলে গেছে শুধু সূত্র বোঝানোর জন্য। এই সূত্রগুলো আমি এমনি লিখতে পারতাম, বাট আমি সূত্রগুলো একটা এক্সপ্লেন করছি। তো তুমি নিচে যদি একটু সূত্রগুলো যদি একটু এক্সপ্লেন করে করে যদি পড়ো 1 ঘন্টা সময় নিয়ে, জিন্দগিতে ভুলবা না তুমি। হ্যাঁ, একদম কোনোদিন ভুলবা না তুমি, আজীবন মনে থাকবে সূত্র। আচ্ছা, তো আমরা এখন চলে আসি আমাদের বর্গ এবং রম্বসের ক্ষেত্রে। সো আমরা 36 বিসিএস এর প্রশ্ন আসি। আচ্ছা, আমরা একটু সূত্র লিখে ফেলি তো। বর্গের বাহু এবং কর্ণের সম্পর্কের সূত্র লিখে ফেলি তো। বর্গের বাহু এবং কর্ণের সম্পর্কের সূত্র লিখে ফেলি। বর্গের কর্ণ সমান কি? বর্গের কর্ণ সমান কি? বর্গের কর্ণ সমান কি? সবাই লিখে ফেলি সূত্রটা। বর্গের কর্ণ সমান কি? বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স্যাক্টলি √2a, √2a। তাহলে আমরা এই সূত্রটা যদি জানি তাহলে আমাদের জন্য খুবই সিম্পল। বলছে বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2, তাহলে কর্ণ হচ্ছে আমাদের √2a, তাহলে কর্ণ সমান হচ্ছে আমাদের 4√2। এই √2 এর মান হচ্ছে আমাদের কি 4√2। এটাই কর্ণের দৈর্ঘ্য, √2 এর সমান যদি 4√2 হয়, এর মান কত? এর মান কত? √2 কাটা 4, আর এর মান যদি 4 হয়, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? 16। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কয়ার। তাহলে দেখো যে সূত্র যদি মাথায় থাকে তাহলে তুমি কি দ্রুত গতিতে করে ফেলতে পারবা, মাত্র 20 সেকেন্ডের অঙ্ক। এটা মাথায় থাকতে হবে একটু। তারপর আসো, আমরা বলছো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 এবং 9। দেখো কোশ্চেনটা কি বলছে, এটা রম্বস। তো রম্বসের এই কর্ণ আর এই কর্ণ, দুটো কর্ণ হচ্ছে, একজন হচ্ছে 9, একজন হচ্ছে 8।
তো এই রম্বসের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, রম্বসের একটা কর্ণ যদি 8 হয় আর একটা কর্ণ যদি 9 হয়, তাহলে ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বস এবং বর্গ দুজনের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল। তার মানে হাফ ইন্টু 8 আর 9, 8 9 72, তাহলে কত? 36। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম কি? 36। প্রশ্ন বলছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল যদি 36 হয়, তাহলে এই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গ, তার ক্ষেত্রফল 36। বলছিলাম এই রম্বসের ক্ষেত্রফল যা হবে 36 হবে, তাহলে যে বর্গটা হবে সে বর্গের ক্ষেত্রফল বলতে 36। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি 36 হয়, সেই বর্গের বাহু কত বলো তো? 6। মেজাবেন বর্গের আমাদের হচ্ছে যে বাহু হচ্ছে তোমার ক্ষেত্রফলকে রুট করলে বাহু হয়ে যাবে। হ্যাঁ, কারণ যেহেতু ক্ষেত্রফল মানে বাহুর স্কয়ার, তাহলে ক্ষেত্রফলকে রুট করলে বাহু হয়ে যাবে, তাই না? তাহলে 36 এর রুট করলে হচ্ছে তোমার 6। এখন আসো, বাহু যদি 6 হয় তাহলে পরিসীমা কত? বাহু যদি 6 হয় তাহলে পরিসীমা কত? 24। তাহলে মেজারমেন্ট যে ভুলটা করছে এই ভুলটা আমাদের কিন্তু হইতে পারে অনেকের। তাহলে মেজারমেন্ট সে দেখতে পাচ্ছে এটা ক্ষেত্রফল, এটা বাট এই ক্ষেত্রফল থেকে ও যখন বাহু হিসাব করতেছিল তখন সে চিন্তা করছে কি, এর ও 4 দ্বারা ভাগ করে দিছে, ভাগ করে ও কি করছে এখানের মধ্যে 9 করে দিছে, তাই না? ও চিন্তা করলো বাহুটা হয়েছে 9 হয়ে গেছে। এরকম ছোটখাটো ভুল আমাদের হতে পারে। আমরা যদি এক্ষেত্রে আমাদের কষা যেতে হবে যে আমরা আসলে কি করতেছি, কি বের করতেছি, একটু কেয়ারফুল হতে হবে। ওকে, 31 বিসিতে দেখো তোমার মানে জাস্ট মুখোমুখি বের করা যায় এরকম অঙ্ক। একটা রম্বসের কর্ণকে যথাক্রমে একজন 4 একজন 6। তো বলছে ক্ষেত্রফল কত? একজন 4 একজন 6 রম্বসের কর্ণ, ক্ষেত্রফল কত বলো? রাইট, আমরা জানি একটা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণের গুণফল। ওকে, এখন আসি আমরা একটা 26 বিসিতে একটা প্রশ্ন আসি। একটা বর্গের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 8 ফুট। একটা বর্গের, তো যদি বর্গ হয় নাই, আচ্ছা ধরো না এটা বর্গ হয়েছে, বর্গ হচ্ছে 8 ফিট। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপরে, তো এইটা হলো ওই বর্গক্ষেত্র, এটা কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, বাহু যদি 8 হয় কর্ণ কত বলো তো? বাহু যদি 8 হয় কর্ণ কত? বাহু যদি 8 হয় তাহলে কর্ণ কত? √2 × 8, তাই না? আমরা জানি বাহু যদি হয় a, কর্ণ হচ্ছে √2a, তাই না? বাহু যদি এ হয় কর্ণ হচ্ছে √2a, বাহু যদি হয় 8 তাহলে কর্ণ হচ্ছে √2 × 8। হ্যাঁ, ওকে, তাহলে আমরা √2 × 8 এটা কি পেয়ে গেলাম? কর্ণ পেয়ে গেলাম। তাহলে √2 × 8 এটা হচ্ছে কর্ণ পেয়ে গেলাম। তাহলে এই যে কর্ণের উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই, তাহলে এটা হচ্ছে আমাদের, সো এটা হচ্ছে আমাদের বর্গ। তো এই বাহু হচ্ছে আমাদের এখানের মধ্যে বাহু কত? বাহু হচ্ছে 8। তাহলে বাহু যদি হয় 8 তাহলে কর্ণ হচ্ছে 8 × √2। এখন এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি মানে কি, মানে হচ্ছে এই কর্ণটাকে বাহু ধরিয়া আমরা যদি একটা ক্ষেত্রফল একটা বর্গ যদি বানাই, তাহলে এই কর্ণকে বাহু ধরে তুমি একটা বর্গ বানাইলে ক্ষেত্রফল কত হবে? 8√2 স্কয়ার। 8√2 স্কয়ার করলে 8 কে স্কয়ার করলে 64, √2 কে স্কয়ার করলে 2, 8 কে স্কয়ার করলে 64, √2 কে স্কয়ার করলে 2, তাহলে 128। একদম মুখোমুখি আমরা এই ধরনের প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারবো। একটা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে একটা রম্বস, তার ক্ষেত্রফল হচ্ছে 96 সেন্টিমিটার স্কোয়ার। এটা কর্ণের দৈর্ঘ্য বলছে 16। তো বলছে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যে 16, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত? 16। অপর কর্ণের দৈর্ঘ্য কত? এই যে অপর কর্ণের দৈর্ঘ্য কত আমাদেরকে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে আসো, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ক্ষেত্রফলটা দেয়া আছে, কত দেয়া আছে? 96 তোমাকে দেয়া আছে। সো একটা কর্ণ দিয়ে দিয়েছে কত? 16, তার মানে হাফ ইন্টু একটা কর্ণ হচ্ছে 16 ইন্টু অপর কর্ণ ইকুয়াল টু কত?
96। তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে কত 8, তাহলে অপর কর্ণ সমান হচ্ছে 96/8, কত আসলো 12, রাইট। তাহলে এইরকম জিনিসপত্রগুলো আমরা একদম ইজিলি মুখে করে ফেলতে পারি। কে বলছিল জ্যামিতি খুব কঠিন, মেজাবিন এখন সহজ লাগতেছে? জ্যামিতি একদম কাঁচা নাম্বার, একদম ধরো তুমি একদম নিশ্চিত তুমি এখানের মধ্যে নাম্বার ইনশিওর করতে পারবা। আচ্ছা, আমি তোমাদের ডাবল শতকরার অঙ্ক করাইছিলাম, মনে আছে সূত্রটা? মনে আছে কিনা? সূত্রটা কি ছিল? পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100, রাইট? তাহলে বলো তো, বর্গের বাহু যদি 10% বাড়ে ক্ষেত্রফল কতটুকু বাড়ে? সবাই বের করে ফেলো। বর্গের বাহু 10% বাড়লে ক্ষেত্রফল কতটুকু বাড়ে? সবাই বের করে ফেলো, সবাই বের করো। রাইট, আমরা শতকরার মধ্যে করছিলাম তাই না? এটা 10 বাড়ছে, এটা 10 বাড়ছে, 10 × 10 ভাগ 100, তাহলে হলো 20, এটা কাটাকাটি করলে এখানে হলো 1, তাহলে 21 বাড়ছে। ওকে, ক্ষেত্রফল যদি তোমার 10% কমে, সরি বাহু যদি 10% কমে তাহলে ক্ষেত্রফল কতটুকু কমবে? বাহু যদি 10% কমে ক্ষেত্রফল কতটুকু কমবে? রাইট, ওকে। তো তোমার দেখা 8 নাম্বার বলছে 3টা বর্গাকার বাগান আছে, হ্যাঁ, এই একটা ধরো বর্গাকার বাগান, এই ধরো এই একটা বর্গাকার বাগান, এই ধরো আরেকটা বর্গাকার বাগান, হ্যাঁ, প্রত্যেকটি দৈর্ঘ্য 50% বাড়লে এটার দৈর্ঘ্য 50% বাড়ছে, এটার দৈর্ঘ্য 50% বাড়ছে, এটার দৈর্ঘ্য 50% বাড়ছে, তাহলে ক্ষেত্রফলের যোগফল শতকরা কত বাড়বে? এটা একটু ট্রিকি। এখন 3টা বর্গের একটা একটা বাহু 50% করে বাড়লে যা হবে ক্ষেত্রফল যা বাড়বে, একটা বর্গের একটা বর্গের একটা বাহুর যদি করি ওই টোটাল পার্সেন্ট সেম আসার কথা, কারণ এইটা যে পার্সেন্টেজে বাড়তেছে এটাও তো সেম পার্সেন্টেজে বাড়তেছে, এটাও সেম পার্সেন্টেজে বাড়তেছে। তার মানে আমরা শুধু 3টা বর্গ এখানে আর হিসাব করার দরকার নেই, একটা বর্গের জন্য হিসাব করলেই আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি একটা বর্গের বাহু যদি 50% বাড়ে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? একটা বর্গের বাহু যদি 50% বাড়ে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? ধরো এই বর্গটা ক্ষেত্রফল কতটুকু বাড়বে? 125। এখন দেখো ওরা কনফিউজ করার জন্য স্টুডেন্টকে অপশন কি দিছে দেখো, অপশন এ দিছে হচ্ছে 125 আর অপশন ডি দিছে 375। তো এখন তোমার লোকজন যাতে, হ্যাঁ আমি প্রত্যেক তোমার কথা আসতেছি, এটা 375 অনেকে দাগায় ফেলবে, হ্যাঁ দ্রুত 375 দাগায় ফেলবে, কেন ও চিন্তা করলে হ্যাঁ এটা 125% বাড়ছে, এটা 125% বাড়ছে, এটা 125% বাড়ছে, তিনটা মিলে 375% বাড়ছে। আচ্ছা এখন আমরা চলো আমরা জিনিসটা দেখি। তো তোমার ধরো ও হচ্ছে তোমার সে আমাদের, হ্যাঁ, ওর নাম হচ্ছে বেলাল আর ওর নাম হচ্ছে হেলাল, হ্যাঁ, ওরা হচ্ছে আমাদের দুজন শিক্ষার্থীর হাজবেন্ড। ওকে, এখন ধরো এখন যদি তুমি যে কও ওদের দুজনের বেতন 10% করে বাড়ছে, তাইলে দুজনে মিলে কি 20% বাড়ছে? ওর বেতন 10% বাড়ছে, ওর বেতন 10% বাড়ছে, তাহলে টোটাল বেতনের উপর কি দুজনে 20% বেড়ে গেছে? না, দুজনের যোগ করলো 10%। ধরো ওর আগে ছিল বেতন ধরো তোমার ধরো 1000 টাকা ছিল আগে, হ্যাঁ, তাহলে ওর হয়েছে তোমার 1100 টাকা, ওর ধরো আগে 2000 টাকা ছিল, হ্যাঁ, তাহলে ওর হয়েছে তোমার 2200 টাকা, টোটালটা 10% হবে তুমি দেখো। তাহলে এই দুজনের টোটাল ছিল আগে 3000 টাকা ছিল বেতন, এখন দুজনের টোটাল হয়েছে কত? 3300, তাও 10%ই আছে। বুঝতে পারছো প্রত্যয়? প্রত্যেকের ক্ষেত্রে বলে 125 বাড়ে, হ্যাঁ, টোটালটা 125 বাড়ছে। তার মানে আমরা যদি এখানের মধ্যে তোমার কি বলছিলাম, আমি বলছিলাম যে পরীক্ষার সময় অপশন গুলো এমন ভাবে দেওয়া থাকবে, তুমি যে উল্টা পাল্টা চিন্তা করো সেটা একটা অপশন অবশ্যই থাকবে। তুমি আরে পাইছি তো, আমার উত্তর তো পাইছি, তুমি সন্দেহ 375 জায়গায় আসার একটা ভালো সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, তুমি লজিক গুলো চিন্তা করতে হবে এভাবে যে তুমি
উত্তর পাইলেই যে সেটা কারেক্ট এমন না বিষয়টা। হ্যাঁ, তুমি ভুল চিন্তা করলে ভুলটার উত্তরই থাকবে এখানে। আচ্ছা, আমরা এখন 9 নম্বর প্রশ্ন আসি। একটা রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এটা বুঝতে পারলে মোটামুটি তুমি ধরো এখানে অনেকগুলো কোশ্চেন আনসার দিতে পারবা। রম্বস প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। বলছে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এখন আমরা জানি রম্বসের বাহু থেকে ক্ষেত্রফল বের করা যাবে। রম্বসের বাহু থেকে ক্ষেত্রফল বের করা যায়? যায় না। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, রাইট? তাহলে এখন আসো আমরা একটু বিশ্লেষণ করি এখানের মধ্যে। সো প্রত্যেকটা বাহু সমান, সো 5 সেন্টিমিটার করে। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে একটা রম্বসের কর্ণগুলো পরস্পর পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা বলতে পারবো যে এই পার্ট এইটুকু এইটুকু আর এটা আর এটা এগুলো কি ইকুয়াল। হ্যাঁ, এই পার্ট এই পার্ট এটা এটা ইকুয়াল। ওকে, তাহলে এইটা চিন্তা করো তো, এটার উত্তর নিহাল দিবা, এটার উত্তর এটার উত্তর নিহাল দিবা। তাহলে এইটা এই এই হুম, এই এটা কোন ধরনের কি উৎপন্ন হয়েছে নিহাল একটু বলো তোমাকে প্রমাণ করে, এটা কি উৎপন্ন হয়েছে এখানে, কি উৎপন্ন হয়েছে এখানে? কি জিনিস উৎপন্ন হয়েছে? এই যে আমার এই যে সমকোণ সমদ্বিখণ্ড করে, এটা সমকোণ 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 সমকোণ, এটা কি উৎপন্ন হয়েছে? নিহাল নাই ক্লাসে নাই নাকি? আচ্ছা স্নিগ্ধা বলো তো কি উৎপন্ন হয়েছে এখানে? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, রাইট। এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? অতিভুজ কত? 5। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজটার অতিভুজ যদি 5 হয়, তার মানে আমরা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে তুমি ভূমি আর লম্ব এমন ভাবে বসাইতে হবে যেগুলো স্কোয়ারটা যোগ করলে তোমার 5 এর স্কোয়ার সমান হবে। তাহলে তুমি কত বসাইতে পারো ভূমি আর স্কোয়ার বলো তো? ভূমি আর লম্ব কত বসালে এটা 5 এর স্কোয়ারের সাথে সমান হবে? 4 আর 3, রাইট। এটা হচ্ছে 4 আর 3 ছাড়া কোনো ওয়ে নাই, এটা 4 আর 3। সো এটা হবে 3, এটা হচ্ছে 4। দেখো ভাই এখানের মধ্যে যদি আমার ফ্র্যাকশন এমন কিছু কি থাকতে পারে যে আমার এখানে যেটা ফ্র্যাকশন আসবে, মানে ইউজুয়ালি তোমার হচ্ছে এখানে মধ্যে ফ্র্যাকশন আসবে, এই ধরনের কিছু থাকবে না। যদি তোমার এখানে ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারতেছো না, সো কোশ্চেনটা এমন সেট আপ করা থাকে যে যাতে তোমার কোনো প্রকারের ফ্র্যাকশন নিয়ে চিন্তা করতে না হয়। যারা এক্সামিনার তারা খুব ভালোভাবে জানে তোমার হাতে ক্যালকুলেটর নাই, দ্যাটস ওয়াই ফ্র্যাকশন মাফিক এটা করতে পারবে না, ওরা খুব ভালো করে বিষয়টা জানে। ওকে, আচ্ছা। সো তাহলে আমাকে বলো তো যে এটা 4 এটা 3 যদি হয়, তাহলে এটা 4 হলে এটাও 4, তাই না? এটা 3 হলে এটাও 3। তাহলে আমার এই কর্ণ দৈর্ঘ্য কত? এই কর্ণ কত হইলো? এটা হলো 8। এই কর্ণ দৈর্ঘ্য কত হইলো? 6 হইলো। এটা 6, এটা 8 হইলে এর রম্বসের ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কত আসলো? 24। ওকে, আচ্ছা। রাসেল বুঝো নাই? আচ্ছা, রাসেল বুঝো নাই। আচ্ছা কি বুঝো না আমাদের একটু ক্লিয়ার করে বলবা, কি বুঝো নাই? বললাম এটা হচ্ছে রম্বস। হ্যাঁ, সো এই হলো একটা কর্ণ, এই হলো একটা কর্ণ। ওরা বলছে বাহুগুলো দৈর্ঘ্য 5 করে, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। হ্যাঁ, এখন আসো এই যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ আছে, তাই না? যেতে কোনটা সমকোণ, যেখানের মধ্যে এইটা হলো তার অতিভুজ, এটা তার ভূমি, এটা হচ্ছে তার লম্ব। ওকে, তাহলে এটা যদি 5 হয় তাহলে নিশ্চয়ই এটা হলো 4, এটা হলো 3, এটা কোনো অন্য কোনো ওয়ে নাই, তাই না? আমরা জানি রম্বসের ক্ষেত্রে কি হয়, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই পার্টের মান যত এইটার ভাগ মান তত, আর এটার মান যত এই পার্টের মান তত। তাহলে এটা যদি 4 হয় তাহলে অংশটুকু 4, এটা যদি 3 হয় তাহলে অংশটুকু 3। আসলে বুঝতে পারছো? হুম, টোটাল কর্ণের এতটুকু 4, এতটুকু 4, তাহলে পুরোটা হলো 8।
এতটুকু 6, এতটুকু এতটুকু 3, এতটুকু 3, তাহলে পুরোটা 6। বুঝতে পারছো তাই না? তার মানে কর্ণদের গুণফল হচ্ছে 48, হাফ ইন্টু কর্ণদের গুণফল হচ্ছে 24। ওকে, সো আসো, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 13। এই হলো 13, এ হলো 13, এ হলো 13, এ হলো 13। হ্যাঁ, একটা কোণে 24, তো কোণটা আগে আমরা 24, 24। হ্যাঁ, এটা পুরোটা হচ্ছে কি, এটা পুরোটা 24 এটা। আচ্ছা আমাকে বলো তো, কি বলছিলাম, রম্বসের কর্ণতে পরস্পর পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, দুই ভাগ করে। তো এইটা 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 পুরোটা 24, এইটা পুরোটা 24, আর প্রতিটা ভাগ কত হবে? প্রতিটা ভাগ কত? 12 করে। তাহলে এটা 12, এটাও কি 12। আচ্ছা, এখন আমাদেরকে বলছে রম্বসটা অপর কর্ণের দৈর্ঘ্য কত, অপর কর্ণে পড়া যায়। আচ্ছা আমাকে একটু দেখো তো, এখানের মধ্যে আমরা এই যে এখানে কি উৎপন্ন হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো এখানের মধ্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাইলে শেখ রাসেল বলতো, এটা যদি হয় 12 আর এটা যদি হয় 13, তাহলে এটা কত বলতো? পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। 13 স্কয়ার মানে কত? 169। হ্যাঁ, 12 স্কয়ার মানে কত? 144। এটা কত দিবা তাহলে? রাসেল বলো, শেখ রাসেল, বুঝতে পারছো? রাসেল ঘুমে গেছো? এই তো রাসেল ঘুমায় নাই, রাসেল উঠে গেছে। তাইলে এটা হচ্ছে 5। হ্যাঁ, আচ্ছা, তাইলে হ্যাঁ কিছু মান মুখস্থ রাখলে সুবিধা হয়, এক্স্যাক্টলি। তাহলে এটা যদি হয় 5, তাহলে এটা কত হবে? এই পার্টটাও 5, তাহলে পুরো কর্ণটার মান কত হবে? পুরো কর্ণটার মান কত হবে? 10। তাহলে আমরা যদি প্রপারলি একটা আমরা ফিগার ড্র করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন না। ফিগারটা একটু আমাদের চিন্তা ভাবনা করে ড্র করাটা শিখতে হবে, এতটুকু প্র্যাকটিস করলে আমরা এখান থেকে যে কোনো টাইপসের ম্যাথ আমরা পারবো। তারপরে কিছু এরকম শর্ট কোশ্চেন আছে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য x হইলে কর্ণের দৈর্ঘ্য তো, হ্যাঁ আমরা জানি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 দ্বারা গুণ করলে বাহুকে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। কে আর ঘুম পাইছে? কে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়া দাঁড়া, হাঁটো, যাদের ঘুম পাইছে তোমরা হাঁটো, হাঁটো, হাঁটলে ঘুম চলে যাবে। এই পিঠে বালি দিয়ে যারা ক্লাস করতেছো, পিঠে বালি দিয়ে যারা ক্লাস করতেছো, এত আরাম ভালো না রে। পিঠে বালিশ দিয়ে পড়াশোনা হয় না, পিঠে বালিশ দিয়ে তো ঘুম হয়, এটা তো পড়াশোনা হয় না। পিঠে চেয়ার আছে, হ্যাঁ ঠিক আছে, পিঠে চেয়ার দিয়ে বলবো সবসময়। ওকে, হেভিস্টোন বিশেষ দেখো একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো খুব পেইড কোশ্চেন, মানে তুমি একটু চিন্তা করলে দেখবে এটার আনসার মিলে ফেলতে পারবা, কিন্তু তোমাকে চিন্তাটা তোমাকে প্রপারলি করতে হবে। আর কয় মিনিট? তাসমি আর মাত্র 15 মিনিট, 15 মিনিট পর শেষ করে দিচ্ছি। এই আমরা এখানে তো মাত্র তোমার আমাদের বিরতি দিয়ে আমরা যে 2 ঘন্টা, 2 ঘন্টা না 1.5 ঘন্টার মতো ক্লাস নেই, বিরতি দিয়ে এখন 45 মিনিট। কনফারেন্সে 3.5 ঘন্টা ক্লাস নেওয়া হয়, লাইভ ক্লাসে ফেসবুকে, ফেসবুক গ্রুপে যখন ক্লাস নেওয়া হয় তোমার কোভিড এর সময়। তো ওইটা করতেছে না লোকজন 3.5 ঘন্টা পুরা। হ্যাঁ, আমি বলছিলাম, আমি তো 3.5 ঘন্টা এরকম তো খুব ইয়া। আমাকে আমাকে একজন, হ্যাঁ আমাকে বলছিল যে মানে ওদের হোয়াইট বোর্ডে এভাবে পড়াইতে হবে। হ্যাঁ আমি বলছি না, আমি হচ্ছে যে এমনি পড়াইতে পারবো না, 3.5 ঘন্টা আমি নিজে টায়ার্ড হয়ে যাবো, পড়াবো টায়ার্ড হয়ে যাবে, গালি দিবে আমার উপরে। একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। মানে লাইনটা তোমার হচ্ছে বুঝতে পারলেই অঙ্ক শেষ। জিনিসটা দেখো কি বলছো, আমরা একটু বুঝি। একটা সরলরেখার উপরে, হ্যাঁ পুরো সরলরেখার উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এই সরলরেখার 1/4, তাহলে এটার 1/4 যদি করি, এই 1/4 উপরে যদি আমরা একটা বর্গ আঁকি, তার ক্ষেত্রফল কত গুণ দেখি তো, কে বলতে পারবা? আচ্ছা
আচ্ছা, চিন্তা করো তুমি, এখানে তুমি প্রত্যেকটা পার্ট যদি তুমি ধরো, এই পার্টটাও এ, এই পার্টটাও এ, এই পার্টটাও এ, এই পার্টটাও এ, হ্যাঁ, তার পুরো সরলরেখা দৈর্ঘ্য কত? 4 তাই না? পুরো সরলরেখা 4 আর 4 1/4 দৈর্ঘ্য কত? শুধু এ, তাই না? পুরো সরলরেখা হলো 4 আর 4 1/4 হলো এ, তাহলে 4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রফল কত? হলো এ স্কোয়ার, আর এর উপরে যে বর্গক্ষেত্র সেটা হলো এ স্কোয়ার। তাহলে কত গুণ হয়েছে? এ স্কোয়ার হচ্ছে হলো এ স্কোয়ার, কত গুণ? 4 গুণ হয়েছে। ওরা অবশ্যই তোমার a/4 দিয়ে করছে। আচ্ছা ঠিক আছে, এমনি করা যাবে, কিন্তু এমনি করতে পারো, যেমন হচ্ছে এমনি করতে পারো, যেমন বুঝো আর কি, তুমি যেমন বুঝো এমনি করবো। তুমি ওয়ান ওয়ান ধরো, তুমি ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, তাহলে পুরো সরলরেখা হলো 4 আর 1/4 হলো 1, তাহলে 1 এর উপর ক্ষেত্রফল হচ্ছে 1 আর 4 এর উপর ক্ষেত্রফল হচ্ছে 16, তাহলে কত গুণ হলো? 16 গুণ হয়ে গেল। বুঝতে পারছো ক্লিয়ারলি? ওকে, এবার আসো একটু একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। একটা বর্গের ক্ষেত্রে পরিসীমা 400 মিটার, পরিসীমা হচ্ছে 400 মিটার, ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? হ্যাঁ, কিলোমিটার নিয়েছে, তার মানে তুমি পরিসীমা যদি 400 হয় তাহলে বাহু কত বলো তো? পরিসীমা 400 হলে বাহু কত? 100, বাহু 100 মিটার। তাহলে বাহু যদি 100 মিটার হয়, বাহু যদি 100 মিটার হয়, তাহলে হচ্ছে যে এখন যেহেতু তোমাকে এখানে বলছে যে বর্গ কিলোমিটার বের করতে, তো 100 মিটারকে তুমি হচ্ছে যে বর্গ বর্গ কিলোমিটার বের করতে হবে তোমাকে ক্ষেত্রফল, এটা কিলোমিটারে নিয়ে যাও। 100 মিটারকে কিলোমিটার নেওয়ার জন্য কি করতে পারি আমরা? কি করতে পারি? 1000 দিয়া ভাগ করতে পারি। আমরা জানি 1000 মিটারে তো 1 কিলোমিটার হয়, তা মিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার পাওয়া যায়, তাহলে আমরা পাচ্ছি 0.1 কিলোমিটার। যদি আমাদের একটা বাহু যদি 0.1 কিলোমিটার হয়, ক্ষেত্রফল কত বলো তো? বাহু যদি 0.1 কিলোমিটার, তাহলে ক্ষেত্রফল কত হলো? 0.01 বর্গ কিলোমিটার, রাইট। 0.01, 01 into 01, রাইট। ওকে, তারপরে একটা বর্গাকৃতির বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর, 1 হেক্টর। তাহলে পরে বলছে আমাদেরকে বাগানটার পরিসীমা কত মিটার। তার মানে তুমি যদি 1 হেক্টর মানে কত না জানো, তুমি এটা কোশ্চেনটা কমন বলে করতে পারবে না। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার, সরি, 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর মানে 10,000 বর্গ মিটার, 10,000 মিটার স্কোয়ার। তাহলে 10,000 বর্গ মিটার যদি হয়, বাহু কত? বাহু কত? 10,000 রুট করলে কত? কত? 100। তাহলে ক্ষেত্রফল যদি হয় 10,000, 1 হেক্টর মানে 10,000 মিটার স্কোয়ার, 10,000 বর্গ মিটার, 10,000 বর্গ মিটার যদি হয় তাহলে এক বাহু হলো 100 মিটার, পরিসীমা হলো 400 মিটার। হ্যাঁ, আচ্ছা, এটা বলছে যে এক বর্গের এক বাহু অপর এক বর্গের পরিসীমার সমান যদি হয়, বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্যের অনুপাত কত? হ্যাঁ, তো ঠিকই, আমাদের বলছে এক বর্গের এক বাহু। হ্যাঁ, তাইলে আমাদের এখানে তো দুটা বর্গ, এই একটা বর্গ আর এই একটা বর্গ। হ্যাঁ, তো এক বর্গের এটার এক বাহু সমান, এটা পরিসীমার সমান এ বর্গের 4 বাহুর যোগফলের সমান। ওকে, তাহলে পরে আমরা যদি ধরি আমরা প্রথম বর্গের বাহু যদি এ হয়, বাহু যদি হয় এ, তাহলে এই বর্গের পরিসীমা হচ্ছে বাহু সমান, তাহলে এই বর্গের পরিসীমা হচ্ছে এ, এই বর্গের বাহু হচ্ছে এ, প্রথম বর্গের বাহু হচ্ছে এই বর্গের বাহু ওই বর্গের পরিসীমার সমান, তাহলে দ্বিতীয় বর্গের পরিসীমা হচ্ছে এ, পরিসীমা হচ্ছে এ। দ্বিতীয় বর্গের বাহু কত? বাহু হচ্ছে a/4। এখন আমাদের বলছে যে বর্গ দুটার কর্ণের অনুপাত কত। তাহলে এর বাহু যদি হয় এ, তাহলে কর্ণ হচ্ছে ওর a√2, আবার ওর বাহু যদি হয় a/4, তাহলে কর্ণ হচ্ছে a/4√2,
তাহলে আমরা a√2 আর a/4√2 অনুপাত বের করলে জিনিসটা মিলে যাবে। তাহলে কত হলো আমাদের এখানের মধ্যে? সো a√2 অনুপাত a/4√2। সো উভয়পক্ষে তুমি যদি √2 দিয়ে যদি উভয়কে ভাগ করে দাও, তুমি পাচ্ছ a অনুপাত a/4। 4 দ্বারা গুণ করে দিলে পাচ্ছ কি 4a:a। এই দ্বারা ভাগ করে দিলে 4:1। বোঝা গেল জিনিসটা? একটা বর্গক্ষেত্রের পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? তাহলে দেখো বলছে একটা বর্গের পরিসীমা, তো বর্গের যদি বাহুটা যদি হয় a, তাহলে পরিসীমা হচ্ছে 4a, তাহলে কর্ণ হচ্ছে তোমার √2a। না, আমাদের বলছে পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, তার মানে তুমি পরিসীমাকে কর্ণের দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দিবা। ভাগ করে দিলে যা হবে তাই হবে সে নির্ণয় কাঙ্ক্ষিত মান। ওকে, কত হয়? কাটাকাটি যাই। 4 এর মধ্যে কি আছে? 4 এর মধ্যে দুটো 2 আছে, 2 × 2 আছে। হ্যাঁ, √2 দিয়ে একটা 2 কাটলে এখানে থাকলে √2, তাহলে 2√2 2√2 2√2 আসে। এই যে হিসেব বুঝতে পারছো সবাই? আমাদের হচ্ছে এ হলো 4a আর এ হচ্ছে আমাদের √2। এ কাটাকাটি গেল। এই 4 এর মধ্যে দুটো 2 আছে, এই 4 এর মধ্যে আমাদের হচ্ছে দুটো 2, 2 × 2। আর 2 এর মধ্যে দুটো √2 আছে, তাহলে এই 2 এর মধ্যে দুটো √2, তাহলে একটা √2 দিয়া একটা √2 কাটলে আর একটা √2 থেকে যায়, তাহলে √2 আর 2 2√2। ওকে, তারপরে বর্গের বাহু 10% বাড়লে ক্ষেত্রফল বাড়বে 21, সেটা তোমরা বের করে ফেলছো অলরেডি। ওকে, তোমরা যদি একটা প্রবলেম সলভ করতে পারো তাহলে আমি ভাববো যে তোমরা জিনিসটা বুঝতে পারছো। হচ্ছে দুইটা প্রবলেম তুমি সলভ করতে হবে। একটা রম্বসের একটা রম্বসের একটি রম্বসের একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45, আর তার একটা ক্ষুদ্রতর কর্ণ মানে ছোট যে কর্ণটা কর্ণ হচ্ছে 54 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য কত? সবাই বের করে ফেলো। একটা রম্বসের বাহু হলো 45, একটা কর্ণ 54, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? সবাই বের করো। বাহু 45, কর্ণ 54, ক্ষুদ্রতর কর্ণটা ছোট কর্ণটা 54, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? সবাই বের করো এটা দ্রুত। উৎসের আছে 90। ওকে, বাহু 45, ক্ষুদ্রতর কর্ণ 54। সো আমাদের বাহু যদি হয় 45, সো 45, এটা 45, চারিদিকে বলা 45। এই যে ছোট যে কর্ণটা এটা হচ্ছে 54। আমরা জানি কর্ণদ্বয় পরস্পরকে দুই ভাগ করে ফেলে, তাহলে এটাও 27, এটাও 27, পুরোটা মিলে 54 হয়েছে, তাহলে অর্ধেক অর্ধেক 27। তাহলে আমরা যদি এইটা যদি চিন্তা করি, পুরো ত্রিভুজটা চিন্তা করি, কর্ণ হচ্ছে আমাদের 45, এই অতিভুজটা 45, লম্বটা 27, তাহলে ভূমিটা বাড়ি করবো। আর আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমাদের ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। তাহলে ভূমির স্কোয়ার সমান হবে আমাদের 45 এর স্কোয়ার মাইনাস 27 এর স্কোয়ার ইকুয়াল টু ভূমির স্কোয়ার। শুধু ভূমি ইকুয়াল টু হচ্ছে আমাদের √45 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার। 27 স্কোয়ার গেলে যা হয় কত হয়? 36। ওকে, তাহলে আমাদের এই এতটুকু পার্ট হচ্ছে 36, এতটুকু পার্ট হচ্ছে 36। অপশনের মধ্যে 36টা দেখো আছে, 36টা। এটা 36 বের হয়ে গেলে তুমি 36 গোলা বার করে দিতে চলবে না, কারণ তুমি মাত্র এতটুকু বের করছো। তোমার কাছে পুরো কর্ণটা বের করতে, তাহলে পুরো কর্ণটা হচ্ছে কত? তাহলে এইটা 36।
পুরো কর্ণ হচ্ছে 72। হ্যাঁ, 36 টুক করে বের করে দিতে যদি তুমি গোলাবাট করে ফেলো তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, দুটো বর্গের ক্ষেত্রফল হচ্ছে 25:36। তাহলে বাহু দুটার অনুপাত কত বলো? দুটা বর্গের ক্ষেত্রফল যদি 25:36 হয়, বর্গের ক্ষেত্রফলকে যদি তুমি রুট করো বাহু পেয়ে যাবা, তাই না? বাহুর অনুপাত হবে 5:6। তাহলে বাহুর অনুপাত যদি 5:6 হয়, পরিসীমার অনুপাত কত? 4 দ্বারা গুণ করলে পরিসীমা হয়ে যাবে, তাহলে কত? 20:24। 4 দ্বারা ভাগ করলে এখানে থাকলো তোমার 5:6। হ্যাঁ, আবার আগেরটা চলে আসছে না। ওকে, আসো আমাদের লাস্ট ওয়ান, ট্রাপিজিয়াম। হ্যাঁ, সুষম বহুভুজের ক্ষেত্রফল আমি করাচ্ছি না, কটের সূত্রটা সেটা করাচ্ছি না। আমরা মূলত ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 12 এবং 18। তো এটা হচ্ছে আমাদের, যদি ধরি এটা হচ্ছে ট্রাপিজিয়াম, তাহলে সমান্তরাল বাহু ও হচ্ছে 12 ও হচ্ছে 18। হ্যাঁ, এই লম্ব দূরত্ব, এটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10। তোমার ক্ষেত্রফলটা বাইর করে ফেলো, এটা বললে শেষ আছে ক্লাস। এটা 12 একটা 18, আর দূরত্ব হচ্ছে 10। সবাই কমেন্টে লিখে ফেলো উত্তর। আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু মধ্যবর্তী দূরত্ব, সেটা করলে হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই।